আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা নিয়ে। এরই মধ্যে তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশাটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম ম্যাচটা দেখে আচ্ছা যাই হোক, এটার মধ্যে কোনো একটা ভুল হতেই পারে, আর ওই ভুলগুলো শুধরে পরবর্তী ম্যাচের জন্য তারা আবার আসবে, এটাই ছিল আমাদের মতো ক্রিকেট প্রেমী বা বাঙালিদের মনের আশা। কিন্তু কি হলো? সেই চিরচাইত চিরছেনা সেই বাংলাদেশ, মানে যেটা আমরা প্রত্যাশা করতে চাই না, প্রতিবারই আমরা এই বিষয়গুলো ভুলে থাকতে চাই, এরপরেও তারা যেন আমাদেরকে বারবার সেগুলো স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে বলতে বাধ্য করে। বাংলাদেশ যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খুব সুখকর একটা স্মৃতি নিয়ে আসবে না, এটা অনেকেরই অনুমেয় ছিল। কিন্তু এরপরেও আমাদের দেশের এই দলটা বলে সবাই কিন্তু বুকে একটা আশা রাখতেই পারে। যত এর মধ্যে হতাশা বা অনিশ্চয়তা থাকুক না কেন, কিন্তু তাদের মনের এক কোণে অবশ্যই একটা জায়গা করে রেখেছিল, একটা আশা ছিল যে না, বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত ভালো কিছু করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে তো পারবে না, কিন্তু একটা আশানুরূপ বা একটা সম্মানজনক পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে করে বাংলাদেশটা আসবে। ক্রিকেট মাঠে আমরা জানি যে দুইটা দল খেলে এবং প্রত্যেকটা দলেরই 11 জন করে খেলোয়াড় থাকে, এবং 11 জন খেলোয়াড়ই পক্ষের এবং বিপক্ষের তারা আপ্রাণ চেষ্টা করে এই খেলাটার মধ্যে 100% দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাথে প্রতিপক্ষ যারা থাকে, ওই অপোজিশন পক্ষের মাত্র 2 জন খেললেই হয়, একজন ব্যাটিং একজন বোলিং। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিরেই আপনি দুইটা ম্যাচ দেখুন না, একটা ইন্ডিয়ার সাথে একটা নিউজিল্যান্ডের সাথে, দুইটা ম্যাচেই কি হলো? ভারতের সাথে ম্যাচটার কথা যদি বলি তাহলে আপনি দেখেন, ওই ম্যাচটাতে এক শুভমান গিলের কাছে হেরে গেল ব্যাটিংয়ে, আর 2 বোলিংয়ে সামির কাছে হেরে গেল। যখন বাংলাদেশ ব্যাটিং করলো, সামি 5 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে একবারে ধ্বংস করে দিল না। কোনো মতে ওই দিন তৌহিদ হৃদয় এবং জাকের আলী বাংলাদেশের অন্তত একটা সম্মানজনক স্কোরে দাঁড় করিয়ে দিল। তাহলে কি আপনি বলতে পারেন না যে 2 জনের সাথেই বাংলাদেশ হেরে গেল? এরপর যদি নিউজিল্যান্ডের ম্যাচটাতে আসে, আপনি দেখেন না, নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেম একই কাজটা হয়েছে। রাচিন রবীন্দ্র আর বোলিংয়ে হচ্ছে মিচেল ব্রেকওয়েল। এই যে আবারও সেই 2 জনেই আটকে গেল বাংলাদেশ, 11 জন মিলে এই 2 জনের সাথেই পারল না। তাহলে আপনি কি বলবেন না যে বাংলাদেশের 11 জন খেলে প্রতিপক্ষ 2 জনের সাথে পারছে না? নিউজিল্যান্ডের যে ম্যাচটা খেললো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেই ম্যাচটা দিয়ে বাংলাদেশের সব আলোচনা সমালোচনার অবসান ঘটে গেল, আবার পরের বারের জন্য অপেক্ষা শুরু হয়ে গেল। আমি প্রথমেই যদি বাংলাদেশের ব্যাটিংটার কথা বলি, যেই ব্যাটিং নিয়ে বাংলাদেশ দিনের পর ধুঁকছে তো ধুঁকছে, কোনো উন্নতিই হচ্ছে না। বাংলাদেশের বর্তমান যে বোলিংয়ের অবস্থা, বা বলাররা যেভাবে ফর্মে আছে বা ভালো বলার আছে বাংলাদেশের, ব্যাটিংরা যদি একটা ভালো টোটাল দিতে পারে, অন্তত 280 দিতে পারে, 300 না 280 রান দিতে পারে, তাহলেই আমাদের যে বোলিং লাইন আপটা আছে স্পিন এবং পেস, তাহলে তাদের প্রতিপক্ষ যেই থাক না কেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া, সবাইকে তারা বিট করতে পারবে, তারা কম্পিট করতে পারবে। কিন্তু আমাদের ব্যাটিংরা কী করছে? আমি যদি নিউজিল্যান্ডের সাথে ব্যাটিংয়ের অবস্থাটাই দেখি না কেন, আমার মনে হয় এই দিন সব থেকে ভালো ব্যাটিং করেছে তাসকিন আহমেদ। 20টা বল খেলে সে 10 রান করেছে। এই কথাটা কেন বলছি? কারণ তাসকিন, তার দায়িত্বটা তো ব্যাটিং না, তার দায়িত্বটা তো বোলিং। সে যদি 20টা বল খেলতে পারে খুব সুন্দরভাবে এবং 10টা রান করতে পারে, সেইখানে বাংলাদেশের মূল ব্যাটাররাও 10 রান করতে পারে না, তাহলে আপনার চোখে নিউজিল্যান্ডের বিপক্ষে কে সেরা ব্যাটার হবে? ওই দিন যদিও নাজমুল হোসেন শান্ত 110 বলে 77 রান করে আউট হয়ে যায়, এরপরেও আমার চোখে ওই দিনে সব থেকে ভালো ব্যাটিং হচ্ছে তাসকিন আহমেদ। রিশাদ হোসেন 25 বল খেলে 26 রান। এর থেকে ভালো ব্যাটিং, এর থেকে ভালো ব্যাটার ওই নিউজিল্যান্ডের ম্যাচে আর ছিল নাকি? যদিও জাকির হাসান 55 বলে 45 রান করেছে, কিন্তু তার দায়িত্বটাই তো ব্যাটিং। ফিল্ডিংয়ে তো তার যাতা অবস্থা, তার একটা মাত্র দায়িত্ব ব্যাটিং। সেখানে যদি তারা ভালো না করতে পারে তাহলে করবেটা কোথায়? তাহলে আমার কাছে জাকের আলীর 55 বলে 45-এর থেকে রিশাদ হোসেনের 25 বলে 26 রান অনেক গুরুত্বপূর্ণ। এবং সব থেকে ভালো, যদি ভালো বলতে পারি, মন্দের ভালো, তাহলে ছিল এরা।
আর ওই দিনের খারাপের তালিকা যদি করি, আমাদের মূল ব্যাটার যাদের দায়িত্বটাই হচ্ছে ব্যাটিং, কেন বাংলাদেশ এত অল্প রানে আউট হয়ে যায়, কেন লজ্জাজনক হার হাঁটতে হয় প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে, এই এদের জন্য। আপনি কার কথা বলবেন, আপনি কয়জনের কথা বলবেন? আপনার প্রতিপক্ষ টিমের যেখানে একজন দুইজন ব্যাটিং খারাপ করে বা আনফর্চুনেটলি তারা আউট হয়ে যায়, আর সেখানে বাংলাদেশের আনফর্চুনেটলি একজন বা দুইজন ভালো করে আর সবাই খারাপ করে। এই টিমের ব্যাটিং, একটা টিমের ব্যাটিং দিন দিন ইমপ্রুভ হবে, উন্নতি হবে, সেখানে অবনতি হবে কেন? এবং সিনিয়র যারা আছেন তারা কেন দায়িত্ব ছাড়া খেলা খেলবেন? তারা কেন পারফর্ম করতে পারবেন না? আপনি জাতীয় দলে যদি 15-20 বছর সার্ভিস দেন, তাহলে আপনার কাছ থেকে আপনার দেশ, আপনার দল অনেক কিছু আশা করতে পারেন। আর আপনারা যদি এখন ওইরকম অবস্থায় না থাকেন, তাহলে ভাই ছেড়ে দেন না টিমটা, কেন ধরে রেখেছেন? নতুনদেরকে সুযোগ দেন, তারা অন্তত খারাপ করতে করতে একসময় হয়তো অভিজ্ঞতা হয়ে ভালো করবে। আমি বলছি মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের কথা। মাহমুদুল্লাহ রিয়াদ ওই দিন 14 বল খেলে 4 রান করেছেন, এরপরে তো আউটই হয়ে গেছে। আপনি চিন্তা করেন, 14টা বল খেলে তার মতো একজন অভিজ্ঞ ব্যাটার 4 রান করে আউট হয়ে গেছে। এই ম্যাচটাতে কি তার কোনো দায় ছিল না? একটা ব্যাটিং আউট হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের দায়বদ্ধতার জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অন্য সব দেশের সিনিয়র প্লেয়াররা যদি ভালো করতে পারে, তাহলে আপনারা কেন পারেন না? না পারলে ছেড়ে দেন না। বলি আরেক সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেও ফ্লপ। ওই দিনও সে 5 বল খেলে 2 রান করে আউট হয়ে গেছে। আপনারা বিগত দিনে যে পারফর্ম করেছেন, বাংলাদেশকে যা দিয়েছেন, এগুলো অনস্বীকার্য, আমরা এগুলো অস্বীকার করছি। এরপরে আরেকজন আমাদের আগের দিনের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় 24 বল খেলে 7 রান করেছেন। আচ্ছা, 24 বল খেলে 7 রান করেছেন, ওইটা মূল কথা না। মূল কথা হচ্ছে ভাই আপনার কেন ধারাবাহিকতা নেই? আপনাদের কেন ধারাবাহিকতা নেই ভাই বলেন? আপনি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি মেরে দিয়েছেন, ভালো, খুবই ভালো, কিন্তু আপনার পরবর্তী ম্যাচটাতে ওই দায়বদ্ধতা নিয়ে খেলার কথা ছিল যে আমি আগের ম্যাচটাতে সেঞ্চুরি করে ফেলছি, এই ম্যাচে তো অন্তত আমার 50 মারতে হবে বা আমার দলটাকে একটা সম্মানজনক জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে, এমন তো চিন্তাভাবনা থাকতে হবে। কি করেন? আগের দিনে 100 মেরে দিলেন, পরের দিনে 6-7, এটা কি হলো? আপনি ইন্ডিয়ার শুভমান গিল ওদেরকে দেখেন না, আগের দিন সেঞ্চুরি, পরের দিন 45, পরের দিন 50, পরের দিন 75, তাদের রানের স্কোরটা এরকম থাকে। আপনাদের কেন এরকম নেই রে ভাই? কিন্তু ভাই রানের ক্ষেত্রে ধারাবাহিক হতে হবে। এরপরেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যার প্রতি অনেক আশা ছিল আমাদের মেহেদী হাসান মিরাজ, বিপিএলেও সে অনেক ভালো পারফর্ম করেছে, ব্যাটে বলে অসাধারণ ছিল। তো সেই জায়গাটা থেকেও অনেকেই ভাবছিল যে সাকিবের জায়গাটা হয়তো মেহেদী হাসান মিরাজ পূরণ করতে পারবে, কিন্তু না রে ভাই, সাকিব যে সাকিবে, সেটা সাকিব তার নিজেরই আবার প্রমাণ করলেন। কারণ মেহেদী হাসান মিরাজ যে সাকিবের জায়গাটা নিতে পারবেন না, সেটা এবারেই দেখা গেছে। কারণ সাকিবের মতো প্লেয়াররা বড় টুর্নামেন্টে তারা পারফর্ম করে। মেহেদী হাসান মিরাজরা বিপিএলের পারফর্মার, মিরপুরের পারফর্মার, বাংলাদেশের পারফর্মার, কিন্তু আইসিসির বড় টুর্নামেন্টে গেলে যে সাকিবের মতো খেলোয়াড় লাগবে, সেটাই তার প্রমাণ। এবার যদি বোলিংয়ের ক্ষেত্রে আসি, এবারও তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছেন, উইকেট নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, সময় মতোই উইকেট নিয়েছেন, এবং তার যে ইকোনমি, অসাধারণ ইকোনমি, সে খুবই ভালো বোলিং করছে, এবং সে যে খুব বড় মাপের প্লেয়ার, সে যে বড় মঞ্চের প্লেয়ার, সেটা সে আবারও প্রমাণ করেছে। বাংলাদেশের যেই 2টা ম্যাচ গেল নিউজিল্যান্ডের সাথে এবং ইন্ডিয়ার সাথে, 2টা ম্যাচের মধ্যেই উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল, রান না বা রানের ইকোনমি না। তো 2টার মধ্যে একটাও উইকেট নিতে পারেনি মেহেদী হাসান মিরাজ, 2টাতে 20 ওভার বল করেও একটা উইকেট নিতে পারেনি। মুস্তাফিজুর রহমান আগের ম্যাচটা থেকে এই ম্যাচটাতে ভালো করেছে, উইকেট নিয়েছে, কিন্তু শুরুর দিকে সেটা একটা ম্যাচে টোটাল যখন এত কম থাকে, মাত্র 230, 36 ওরকম থাকে, ওরকম একটা ব্যাটিং পিচ, তাও আবার নিউজিল্যান্ডের মতো দলের সাথে, তাহলে আর বোলিংদের কোনো কিছুই করার থাকে না। বোলিংয়ের আসলে হাত পা বেঁধে পিটানোর মতো একটা অবস্থা। এরপরে যদি আসি, নতুন পেসার নেওয়া হয়েছে, তানজিম সাকিবকে বসিয়ে দিয়ে নাহিদ রানাকে ডেবিউ করা হয়েছে। ডেবিউতে নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে, তার কাছ থেকে এরকমটা প্রত্যাশা ছিল, তার বোলিংটাও ইকোনমিক ছিল এবং উইকেটও নিয়েছে। এবং রিশাদ হোসেনও এদিন অনেক ভালো বল করেছে। এই সব কিছুর পর একটা কথাই বলতে হয় যে এই টোটালদের দিয়ে বোলিংদের আসলে কিছুই করার নেই। এরপরেও তারা যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট ভালো বল করেছে, এর থেকে ভালো আর বল হয় না। এই তো গেল বাংলাদেশের বোলিং নেই। এরপর যদি আসি বাংলাদেশের ফিল্ডিং মিস্টেক, বাংলাদেশের ফিল্ডিংয়ের যে অবস্থা,
আপনারা তো 2টা ম্যাচই দেখলেন। এইরকম ফিল্ডিং নিয়ে যদি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মঞ্চে যায়, আইসিসি টুর্নামেন্টে যায় এবং বড় দলের সাথে যখন খেলে বাংলাদেশের মতো একটা ছোট দল, তখন যদি এরকম রান আউট মিস করে, ক্যাচ মিস করে, যেখানে টোটালটা এত কম, সেখানে তো আপনার 100% ফিল্ডিং দিতে হবে, 100 থেকে 110 দিতে হবে আপনাকে। যে রান আউটটা হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা 100%, ওটাকে আপনাকে 110 দিয়ে ওই রান আউটটা আপনাকে করতে হবে, এক্সট্রা এফোর্ট দিতে হবে, হোয়াইট নো বল ওইগুলো এড়িয়ে দিতে হবে, ক্যাচ তো মিস করাই যাবে না। আর সেইখানে বাংলাদেশ আমাদের দলের ছেলেগুলো ক্যাচ মিস করছে, ইজি রান আউট মিস করছে। এই যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা হারলো এবং যে ম্যাচটা জিতালো রাচিন রবীন্দ্র, তার রান যখন 25 রান, তার রান যখন 25, তখন তানজিব তামিম একটা রান আউট মিস করেছে। এর আগের ম্যাচে জাকের আলী, কেএল রাহুলের একটা ক্যাচ মিস করেছে, ইজি ক্যাচ, ইজি রান আউট। এগুলো হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, একটা রান আউট করে দিতে পারেন সময় মতো, একটা ক্যাচ নিয়ে নিতে পারেন, সেইগুলো কিন্তু ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দেয়, ম্যাচের মোমেন্টাম ঘুরে যায়। এখন আপনারা যদি এই ইজিগুলো মিস করে ফেলেন, তাহলে কিন্তু আর এই ম্যাচ হাতে থাকে। তো আমাদের এই মিস্টেকগুলোকে পরিবর্তন করতে হবে, এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে, বা বড় টিমের সাথে আমরা কিভাবে জিততে পারবো ওই অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। কোনোভাবেই ছোটোখাটো, বড় তো দূরে থাক, ছোটোখাটো কোনো মিস্টেকও করা যাবে না। আর আমাদের ব্যাটারদের বলছে ভাই, আপনাদের যারা বয়স হয়েছে তারা দয়া করে অবশ্যই যান, আপনাদের নিজেদের ইজ্জতটা অন্তত নিজেরা রাখেন। দেশের ইজ্জত তো ডোবাচ্ছেনই, দেশের তো দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, আপনারা অন্তত নিজেদের ইজ্জতটা রাখেন রে ভাই। এগুলা আপনারা কি এখন দেশের জন্য খেলেন না টাকার জন্য খেলেন, একমাত্র আল্লাহই জানে। আপনারা যদি দেশের জন্য খেলেন, আল্লাহর হস্তে আপনারা দেশকে ছেড়ে দেন, আপনারা ছেড়ে দিলে দেশটা বাঁচে, আমাদের ক্রিকেটটা বাঁচে রে ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফির এক গ্রুপের পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের স্বপ্ন বা চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন টোটালি শেষ হয়ে গেছে। এই গ্রুপে এখন নিউজিল্যান্ড আর ইন্ডিয়াই খেলবে। আপন দুই ভাই পাকিস্তান এবং বাংলাদেশ, তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন শুধু তারা, এই দুই ভাই শেষমেশ আবার এক হতে যাচ্ছে। তারা দুই দুঃখী, তারা দুই ঘাটের মরা, এখন তারা তাদের ইজ্জতের লড়াটা লড়বে। এখন আসলে এই জয়টা কোন ভাইকে দিবে, কারণ দুইটাই তো দুই ভাইয়ের ইজ্জতের ব্যাপার, কেউ কোনোটা ছেড়ে কথা বলবে না। কারণ পাকিস্তানেরও এই টুর্নামেন্টে একটা জয় নেই, বাংলাদেশেরও এই টুর্নামেন্টে একটা জয় নেই। এখন তাদের দুইজনেই খেলার মধ্যেই তারা দুইজনেই চাইবে যে অন্তত আমরা একটা ম্যাচ জিতে অন্তত এই ইজ্জতটা রাখি। নিউজিল্যান্ড আর ভারত এটা কি করলো, আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।